হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিএসএস ইআই কম্পিটিটিভ ইউটিউব চ্যানেল। তোমাদের সকলকে জানাই স্বাগত আজকের ক্লাসে। সকলকে গুড মর্নিং, সকলকে শুভ সকাল। শুরু করছি আজকের আরও একটা গুরুত্বপূর্ণ সেশন। তোমাদের একটা ডিমান্ড ছিল যে স্যার ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং ডিকে টার্গেট করে স্যার কারেন্ট ইকোনমিক অ্যাফেয়ার্সটা কেন আনছেন না, কেন হচ্ছে না কারেন্ট ইকোনমিক অ্যাফেয়ার্স। তো তোমাদের সেই প্রতীক্ষার অবসান। আজকে থাকছে তোমাদের কিন্তু কারেন্ট ইকোনমিক অ্যাফেয়ার্স, অর্থাৎ ইকোনমি বেসড কিছু কারেন্ট অ্যাফেয়ার্স, যেটা তোমাদের একদমই নিউ সিলেবাস 2025-এ কিন্তু অ্যাড করা হয়েছে স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে। অবশ্যই গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য, মেনলি গ্রুপ সিতে অ্যাড করা হয়েছে, বাট গ্রুপ ডির জন্য তোমরা কিন্তু পড়তে পারো। ঠিক আছে, শুধুমাত্র যে গ্রুপ সিডিতে আসবে তা কিন্তু কোনো মানে নেই, কারণ এই কারেন্ট ইকোনমিক অ্যাফেয়ার্স আমাদের এসএসসির ক্ষেত্রে ইম্পর্টেন্ট হয়ে যায়, আবার মানে এসএসসি জিডির ক্ষেত্রেও কিন্তু ইম্পর্টেন্ট হয়ে যায়, আবার একই রকমভাবে কিন্তু আরআরবির ক্ষেত্রেও ইম্পর্টেন্ট হয়ে যায়, মানে এনটিপিসির ক্ষেত্রেও ইম্পর্টেন্ট হয়ে যায়। ঠিক আছে, তো গ্রুপ সি এবং ডি স্পেশাল তোমাদের থাকছে আজকে মোস্ট ইম্পর্টেন্ট আমাদের কারেন্ট ইকোনমিক অ্যাফেয়ার্স। অবশ্যই করে কিন্তু আমরা ডিটেল ডিসকাশন করব, সঙ্গে থাকছে এমসিকিউজ উইথ অ্যানালিসিস। তো চলো আর বেশি ফার্দার ডিলে না করে শুরু করা যাক আজকের এই গুরুত্বপূর্ণ সেশনটি। অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসের সাথে কিন্তু জুড়ে থাকবে, এবং ক্লাসটা কেমন লাগছে অবশ্যই করে কিন্তু জানিয়ে দেবে কমেন্ট সেকশনে, এবং ক্লাসটি কিন্তু অবশ্যই লাইক করে ফেলবে। অর্থাৎ তোমরা তোমাদের যে অ্যাটেন্ডেন্স, সেই অ্যাটেন্ডেন্সটিকে কিন্তু মার্ক করতে একদমই ভুলো না, সেটা হচ্ছে ডেফিনেটলি ক্লাসটিকে লাইক করে। এবং যারা নতুন চ্যানেলে যুক্ত হয়েছো, চ্যানেলটিকে কিন্তু অতি অবশ্যই করে সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকনটি রয়েছে, বেল আইকনটিকে প্রেস করে রেখো আপকামিং সমস্ত ক্লাসের নোটিফিকেশনগুলিকে পাওয়ার জন্য। তো চলো শুরু করা যাক আজকের এই গুরুত্বপূর্ণ সেশনটি। সবার প্রথমে আমরা দেখব একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নিউজ, যে নিউজে রয়েছে কিন্তু আইএমএফ, অর্থাৎ পুরো নাম কি, ইন্টারন্যাশনাল মানিটারি ফান্ড। কেন নিউজে রয়েছে স্যার এই ইন্টারন্যাশনাল মানিটারি ফান্ড? কারণ ভারতবর্ষ, ইন্ডিয়া 2025 সালে ভারত বিশ্বের দ্রুততম বর্ধনশীল প্রধান অর্থনীতি হিসেবে নিজের অবস্থান বজায় রেখেছে। আমরা এটা সকলেই জানি। তাহলে 2025 অর্থাৎ এই বছর ভারত বিশ্বের দ্রুততম বর্ধনশীল প্রধান অর্থনীতি হিসেবে কিন্তু নিজেদের অবস্থানকে রীতিমতো এক জায়গাতে ফিক্সড রেখেছে, স্টিক রেখেছে, বজায় রেখেছে। তো আইএমএফ, ইন্টারন্যাশনাল মানিটারি ফান্ড এবং রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, তাদের যে পূর্বাভাস, সেই পূর্বাভাস অনুযায়ী দেখা যাচ্ছে যে শক্তিশালী অভ্যন্তরীণ চাহিদা অর্থাৎ প্রজেক্টেড গ্রোথ রেট, সেটা 6.5% থেকে 7.3%-এর মধ্যে কিন্তু রীতিমতো আমাদের রয়েছে ফর ফাইন্যান্সিয়াল ইয়ার 2026। তাহলে আর্থিক বছর 2026-এর মধ্যে আমাদের 6.5 থেকে 7.3 এই যে রেঞ্জ, এই রেঞ্জের মধ্যেই কিন্তু আমাদের রীতিমতো ভ্যারি করছে, অর্থাৎ 6.5 ছিল, সেটা থেকে বৃদ্ধি হয়ে 7.3 হয়েছিল। ঠিক আছে, তো যার মাধ্যমে আমরা বলতে পারি যে ড্রিভেন বাই দ্য স্ট্রং ডোমেস্টিক ডিমান্ড অ্যান্ড গভর্নমেন্ট ইনফ্রাস্ট্রাকচার স্পেন্ডিং। তাহলে অবশ্যই করে নোট করে নেবে এখান থেকে যে ভারতবর্ষ হচ্ছে একটা ওয়ার্ল্ডস আমাদের ফার্স্টেস্ট গ্রোয়িং মেজর ইকোনমি ইন 2025। সেক্ষেত্রে ইন্টারন্যাশনাল মানিটারি ফান্ড অর্থাৎ আইএমএফ এবং রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, তারা যৌথ উদ্যোগে একটি প্রজেক্টেড গ্রোথ রেটকে ফিক্সড করেছিল, সেটা 6.5 থেকে 7.3%-এর মধ্যে রীতিমতো ভ্যারি করছে আমাদের ফাইন্যান্সিয়াল ইয়ার 2026-এর মধ্যে। পরবর্তী নিউজে চলে আসছি, তার আগে তোমার একটু ভালো করে জিনিসটা দেখো। $5 ট্রিলিয়ন ডিলেড। আমাদের ভারতবর্ষের যে অর্থনীতি, সেই ভারতীয় অর্থনীতি দেখো, মানে তোমাদের লেখাই রয়েছে একদম পুরো ওভার দ্য স্ক্রিন, একদম স্ক্রিন জুড়ে, $5 ট্রিলিয়ন ডিলেড। প্রায় আমাদের ভারতীয় অর্থনীতির ক্ষেত্রে $5 ট্রিলিয়ন কিন্তু ডিলে চলছে। কেন নিউজে এটা আমাদের রয়েছে দেখো ভালো করে। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ভারতবর্ষের যে গভর্নমেন্ট, ভারতীয় সরকার বা ভারত সরকার প্রাথমিকভাবে 2025 সালের 5 ট্রিলিয়ন 2025 সালের মধ্যে $5 ট্রিলিয়ন যে অর্থনীতির সেই লক্ষ্যমাত্রা নির্ধারণ করলেও ইন্টারন্যাশনাল মানিটারি ফান্ড অর্থাৎ আইএমএফ এর যে সাম্প্রতিক তথ্য, সেই তথ্য অনুযায়ী দেখা যাচ্ছে এই মাইল ফলক 2028 থেকে 29 সালে অর্জিত হতে পারে। 2025-এই হবে তার কোনো কিন্তু গ্যারেন্টি নেই, সেটা পূরণ হতে হতে 2028-29 সাল হয়ে যাবে। এবং 2025 সালে ভারতের যে নামমাত্র জিডিপি বা নমিনাল জিডিপি,
সেই নমিনাল জিডিপি কিন্তু হয়ে যাচ্ছে প্রায় 4.12 থেকে 4.19 ট্রিলিয়ন ডলার। এটা হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। এবার তোমাদের প্রশ্ন আসতেই পারে যে স্যার তাহলে নমিনাল জিডিপি যে বলছেন বা নামমাত্র জিডিপি বলছেন এটা কি, আমরা তো কোনোদিন জানি না বা কোনোদিন পড়িনি। ভালো করে মনে রাখবে, তোমাদের বলে রাখি, এই যে নমিনাল জিডিপি, এই নমিনাল জিডিপি বলতে কি বোঝায়? নমিনাল জিডিপি বলতে বা নমিনাল গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট বলতে আমরা মূলত বোঝাই যে যেই গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট বা জিডিপি যেটা পরিমাপ করা হয়ে থাকে আমাদের কারেন্ট বা প্রেজেন্ট প্রাইসের ওপর, কারেন্ট বা প্রেজেন্ট প্রাইসের ওপর যে আমাদের জিডিপিটা পরিমাপ করা হয়ে থাকে। ঠিক আছে, অর্থাৎ বর্তমান সময়ে কোনো পার্টিকুলার দ্রব্যের দাম কেমন যাচ্ছে সেই দামের ওপর বা সেই ভ্যালুর ওপর আমাদের বেস করে যে জিডিপিটা ক্যালকুলেট করা হয়ে থাকে বা পরিমাপ করা হয়ে থাকে তাকে আমরা এই নমিনাল জিডিপি বা নামমাত্র জিডিপি বলে থাকি। এর একটা বিপরীত রয়েছে, অর্থাৎ অপোজিট রয়েছে, সেটা হচ্ছে রিয়েল জিডিপি। রিয়েল জিডিপি কি? রিয়েল জিডিপি হয়ে যাচ্ছে আমাদের যেটা মূলত বেস ইয়ারের ওপর ভিত্তি করে। রিয়েল জিডিপি হচ্ছে মূলত যে বেস ইয়ার, সেই বেস ইয়ারের ওপর ভিত্তি করে যে জিডিপিটি ক্যালকুলেট করা হয়ে থাকে সেই জিডিপিটাকে বলা হচ্ছে রিয়েল জিডিপি। ঠিক আছে, তো এখান থেকে আমরা এই বিষয়গুলো কিন্তু দেখতে পাচ্ছি। আর এই যে নমিনাল জিডিপি পড়লাম আর এই যে রিয়েল জিডিপি পড়লাম, এই দুটোকে যদি আমি ডিভাইড করে দিই, অর্থাৎ নমিনাল জিডিপি কে যদি আমরা রিয়েল জিডিপি দিয়ে ডিভাইড করি তাহলেই কিন্তু আমরা আলটিমেটলি কি পেয়ে যাচ্ছি? আমরা আলটিমেটলি পেয়ে যাব জিডিপি ডিফ্লেটার। নেক্সট হচ্ছে গ্লোবাল ইনফ্লেশন। আমাদের যে পুরো বৈশ্বিক যে ইনফ্লেশন বা গ্লোবাল ইনফ্লেশন, সেই গ্লোবাল ইনফ্লেশনকে আমাদের প্রজেক্ট করতে পেরেছি এবং দেখা যাচ্ছে টু ডিক্লাইন টু 3.2% ইন 2025। 2025 সালের মধ্যে আমাদের 3.2% পর্যন্ত আমাদের কমে যাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। এবং আমাদের ভারতবর্ষে এই যে রিটেল ইনফ্লেশন, অর্থাৎ যেটাকে আমরা কনজিউমার প্রাইস ইন্ডেক্সের মাধ্যমে পরিমাপ করে থাকি, সেখানে দেখা যাচ্ছে একটা ড্রামাটিক বা ড্রপ অ্যান্ড রিচিং a record low of 0.25%। এখানে দেখা যাচ্ছে যে 0.25% পর্যন্ত কিন্তু আমাদের লো হয়েছে 2025-এর অক্টোবরে ডিউ টু ফলিং দ্য ফুড প্রাইস। আমাদের যে সমস্ত ফুড প্রাইস বা খাবারের যে দাম, সেই খাবারের দাম এতটা পর্যন্ত ডিক্রিজ হয়েছে বা কমে গেছে, সেই কারণে অক্টোবর 2025-এ কিন্তু এই যে রেকর্ড, এই রেকর্ড আরও লো হয়েছে, আরও লো হয়ে 0.25% পর্যন্ত কিন্তু হয়েছে। ঠিক আছে, এটা আমাদের রিটেল ইনফ্লেশন। অবশ্যই করে মনে রাখবে যে রিটেল ইনফ্লেশন মানেই কিন্তু আমরা এটাকে পরিমাপ করতে পারবো কনজিউমার প্রাইস ইন্ডেক্স বা সিপিআই এর দ্বারা, কনজিউমার প্রাইস ইন্ডেক্স বা সিপিআই এর দ্বারা। সিপিআই ঠিক একই রকম ভাবে যদি আমরা হোলসেল ইনফ্লেশন করে থাকি, যদি আমরা হোলসেল ইনফ্লেশন দেখি, তাহলে এই হোলসেল ইনফ্লেশনকে আমরা পরিমাপ করতে পারছি অবশ্যই করে ডাব্লিউপিআই বা আমাদের হোলসেল প্রাইস ইন্ডেক্সের দ্বারা। পরবর্তী ইনফরমেশন দেখো, ক্রেডিট গ্রোথকে যদি আমরা বুস্ট আপ করতে চাই তাহলে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া শিফটেড ইটস স্টেন্স টু নিউট্রাল অ্যান্ড কাট টু দ্য ক্রপ আমাদের রেপো রেট টু কত 5.25% ইন লেট 2025। তাহলে দেখো রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার যে মানিটারি পলিসি, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার যে মানিটারি পলিসি, সেই মানিটারি পলিসি লাইন থেকে আমরা দেখতে পাচ্ছি যে রেপো রেট, সেই রেপো রেট কিন্তু হয়েছে আমাদের 5.25%, একদমই 2025-এর একদম লেট। ঠিক আছে, যেটা বিশ্বব্যাপী সহজ বা মুদ্রানীতির সাথে একদমই সামঞ্জস্যপূর্ণ। তাহলে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে আমাদের এটা দেখতে হবে যে 25 বেসিস পয়েন্টে কিন্তু আমাদের রীতিমতো কাট হয়েছে। আগে ছিল কত? আগে ছিল আমাদের 5.50, সেখান থেকে ডিক্রিজ হয়ে কত হয়েছে? ডিক্রিজ হয়েছে 5.25%। অর্থাৎ এই যে 5.50 থেকে ডিক্রিজ হয়ে 5.25% হয়েছে, দ্যাট মিনস 0.25% আমাদের কি হয়েছে? ডিক্রিজ হয়েছে।
ঠিক আছে, নেক্সট, ভারতবর্ষের যে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ সেটা ক্রস করেছে কত আমাদের $700 বিলিয়ন মার্কিন লেট 2024 অ্যান্ড রিমেইনিং দ্য স্টেবল অ্যারাউন্ড $634 বিলিয়ন ইন আর্লি 2025 অ্যান্ড প্রোভাইডিং আ স্ট্রং কশন আগেইনস্ট দ্য গ্লোবাল ভোলাটিলিটি। তাহলে ভারতবর্ষের যে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ, সেই ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ রীতিমতো আমাদের ক্রসড হয়েছে, হয়ে কত হয়েছে 700 বিলিয়ন মার্ক, আমাদের $700 বিলিয়ন অ্যান্ড মার্ক ইন লেট 2024, 2024 একদমই লেট, এবং পাশাপাশি রিনেমড মানে রিমেইন্ড আ স্টেবল অ্যারাউন্ড 634 পর্যন্ত ইন আর্লি 2025। ঠিক আছে, পরবর্তী পার্ট আমরা অলরেডি অনেক ক্লাসে ডিসকাশন করে নিয়েছিলাম যে বৈদেশিক মুদ্রার রিজার্ভটা এক্স্যাক্টলি কি জিনিস বা ফরেন এক্সচেঞ্জ রিজার্ভটা বেসিক্যালি কি জিনিস, এটা অলরেডি আমাদের ডিসকাসড। যারা মিস করে গেছো একবার কিন্তু দেখে নিতে পারো প্রিভিয়াস ভিডিও থেকে। নেক্সট দেখো, 2025 is marked by the new trade tensions particularly from the US। তাহলে দেখো আমাদের 2025 সালটি নতুন বাণিজ্যিক উত্তেজনা, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আমাদের শুল্ক আরোপের আশঙ্কায় কিন্তু রীতিমতো চিহ্নিত হয়েছে। এবং তবে ভারত ও ওমানের সাথে আমাদের CEPA অর্থাৎ কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট, এই চুক্তিটি স্বাক্ষর করেছে এবং রপ্তানি বৃদ্ধি করতে বা রপ্তানি বাড়াতে অন্যান্য দেশের সাথেও কিন্তু রীতিমতো আলোচনা চালাচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে একটা নিউজ দেখলাম। নেক্সট চলে আসছি আমরা আরেকটা আমাদের ইম্পর্টেন্ট ইনফরমেশনে, যেখানে আমাদের কিন্তু রয়েছে আমাদের এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্ট, অর্থাৎ যেখানে আমরা ট্রেডিং সেগমেন্টকে কনসিডার করছি। তো ভারতবর্ষের যে কিউমুলেটিভ এক্সপোর্ট অর্থাৎ মার্কেন্ডাইজ অ্যান্ড সার্ভিসেস, সেটা বৃদ্ধি পেয়ে রোজ বাই নিয়ারলি 15.52% ইয়ার অন ইয়ার, 15.52% year on year by November 2025, reaching approximately $74 billion for that month। তাহলে আমাদের ভারতবর্ষের যে কিউমুলেটিভ এক্সপোর্ট সেটা বৃদ্ধি পেয়ে 15.52% year on year by November 2025। ঠিক আছে, তো এই যে এক্সপোর্ট, এই এক্সপোর্টের সঙ্গে এই এক্সপোর্ট এবং তার পাশাপাশি ইম্পোর্ট, এই দুই মিলিয়ে যে ব্যাংক হয়ে থাকে সেই ব্যাংকটির নাম কি? সেই ব্যাংকটির নাম হয়ে যাচ্ছে এক্সিম ব্যাংক। ঠিক আছে, এক্সিম ব্যাংক। নেক্সট, ভারতবর্ষ কন্টিনিউস টু লিড ইন ডিজিটাল ফাইন্যান্সে কিন্তু আমাদের ভারতবর্ষ রীতিমতো লিড করছে, নেতৃত্ব দিচ্ছে, যেখানে প্রায় 90% অফ MSME, 90% ক্ষুদ্র এবং মাঝারি শিল্প অর্থাৎ MSME এখন ডিজিটাল পেমেন্ট গ্রহণ রীতিমতো করেছে। তাহলে ভারতবর্ষ কন্টিনিউ করছে, নেতৃত্ব দিচ্ছে আমাদের ডিজিটাল ফাইন্যান্সে। আর এই ডিজিটাল ফাইন্যান্সে আমাদের 90% MSME-র 90% পর্যন্ত কিন্তু আমাদের অ্যাকসেপ্ট করছে এই ডিজিটাল পেমেন্ট, রাইট? তো সেন্ট্রাল ব্যাংক ডিজিটাল কারেন্সি অর্থাৎ CBDC আর বিকামিং মোর মেইন স্ট্রিম ইন 2025। তাহলে এই যে সেন্ট্রাল ব্যাংক ডিজিটাল কারেন্সি, যেটা কিনা আমাদের এখন মোর মেইন স্ট্রিম হয়ে গেছে আমাদের এই বছরে 2025 সালে। আমরা একদম 2025-এর প্রায় শেষ লগ্নে চলে এসেছি, তো সেক্ষেত্রে আমরা তো এগুলোকে দেখতেই পাই। নেক্সট, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া ইম্পোজ করেছে 61.95 লাখ পেনাল্টি অন কোটাক মাহিন্দ্রা ব্যাংক ফর ভায়োলেশনস রিলেটেড টু বেসিক সেভিংস অ্যাকাউন্ট। মানে বেসিক সেভিংস অ্যাকাউন্টে আমাদের রিলেটেড যে ভায়োলেশনস বা কিছু আমাদের বলতে পারো যে লঙ্ঘন, রুলস রেগুলেশন, সেই রুলস রেগুলেশনকে লঙ্ঘন করেছে। এছাড়া বিজনেস করেসপন্ডেন্স এবং থাকছে ইনকারেক্ট রিপোর্টিং টু ক্রেডিট ইনফরমেশন কোম্পানিজ ফলোইং সুপারভিজরি ইন্সপেকশন। তাহলে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া সম্প্রতি ইম্পোজ করেছে 61.95 লক্ষ টাকা পেনাল্টি কোটাক মাহিন্দ্রা ব্যাংকের ওপর। ঠিক আছে, ডেফিনেটলি কোনো কিছু রুলস রেগুলেশনকে ভায়োলেট করলে তো আমাদের পেনাল্টি চার্জ করবেই RBI, তো সেটাই কিন্তু রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া করেছে। কত টাকা? 61.95 লক্ষ টাকা। ঠিক আছে,
এই হলো তোমাদের আজকের গুরুত্বপূর্ণ কারেন্ট ইকোনমিক অ্যাফেয়ার্স, এবং এই কারেন্ট ইকোনমিক অ্যাফেয়ার্সের উপর ভিত্তি করে আমরা চলে আসবো এবার আমাদের পরবর্তী পার্টে, অর্থাৎ এমসিকিউস পোর্শনে। তার আগে তোমাদের বলে রাখি, ঠিক একই রকম ভাবে তোমাদের কিন্তু যোদ্ধা প্রি ব্যাচেও ক্লাস চলছে। অলরেডি গতকাল তোমরা ইংলিশের ক্লাস দেখতেই পেয়েছিলে, ইংলিশের ক্লাস অলরেডি হয়ে গেছে, এবং আজকে তোমাদের কিন্তু রয়েছে ডেফিনেটলি জেনারেল সায়েন্সের ক্লাস। ঠিক দুপুর 3টের সময় তোমরা জেনারেল সায়েন্সের ক্লাস অবশ্যই করে করতে পারবে, এবং সেটা অবশ্যই করে কোথা থেকে? অ্যাপ্লিকেশন থেকে। কারণ তোমরা কিন্তু এই বিএসএস ইআই যে কম্পিটিটিভ অ্যাপটি রয়েছে, সেই অ্যাপটি কিন্তু তোমরা পেয়ে যাবে প্লে স্টোর, এবং সেখান থেকেই তোমরা ক্লাস করতে পারবে। তোমাদের যদি আমি একটু দেখাতে পারি তাহলে খুব ভালো হয়, যে আমাদের যে বিএসএসসিআই কম্পিটিটিভ যে অ্যাপটি, ঠিক আছে, যেখানে অলরেডি কিন্তু আমাদের সমস্ত ক্লাসেস চলছে, দেখতেই পারছো এটা হচ্ছে আমাদের বিএসএসইআই কম্পিটিটিভ অ্যাপ। এই অ্যাপের মাঝে যদি আমরা এই ফ্রি কোর্সের মধ্যে ক্লিক করি, ফ্রি কোর্সের মধ্যে ক্লিক করলেই যোদ্ধা ফ্রি ব্যাচটি পেয়ে যাব। এই যোদ্ধা ব্যাচের মধ্যেই তোমাদের কিন্তু প্রত্যেকটা ক্লাসেস আমাদের রয়েছে, রেকর্ড লাইভ রয়েছে, লাইভের টাইমে ঠিক টাইমে জয়েন করে ফেলবে, এবং পাশাপাশি আমাদের কিন্তু রেকর্ডের টাইমটা তো তোমরা মানে রেকর্ডিংয়ের মধ্যে তোমরা কিন্তু প্রত্যেকটা ক্লাসের যে পিডিএফ, সেই পিডিএফটাও কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, দেখো অলরেডি তোমাদের ক্লাস যেগুলো হয়ে গেছে সেগুলো তোমরা পিডিএফ কিন্তু পেয়ে যাচ্ছ। দেখো আমাদের এসএসসি জিডি জিকে, যেখানে অলরেডি পিডিএফ কিন্তু আপলোড হয়ে গেছে। ভিউ পিডিএফ এ ক্লিক করলেই তোমরা একদম পুরো সবকটা পিডিএফ কিন্তু পেয়ে যাবে, একদম যেভাবে তোমাদের ক্লাসেস চলছে। ঠিক আছে, তাহলে আশা করি বুঝতে পারছো এইভাবে তোমরা ক্লাসগুলোকে করতে পারবে আমাদের বিএসএসইআই কম্পিটিটিভ অ্যাপ থেকে। তো অবশ্যই অ্যাপটাকে কিন্তু ইনস্টল করে ফেলো। ঠিক আছে, এই রুটিন অনুযায়ী তোমাদের ক্লাসেস চলছে, এই ক্লাসগুলোকে ফলো করতে থাকো। ঠিক একই রকমভাবে আরআরবি এনটিপিসিরও তোমাদের ক্লাস চলছে, ঠিক আমাদের টিউসডে, থার্সডে, ফ্রাইডে এবং অবশ্যই করে স্যাটারডে ঠিক দুপুর 2টো থেকে আমাদের প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ ক্লাসেস। ঠিক আছে, চলে আসছি আমরা আমাদের আজকের এমসিকিউস পোর্শনে। ডিরেক্টলি প্রথম প্রশ্ন তোমাদের সকলের স্ক্রিনে, সকলে আমাকে আনসার করে জানাবে যে অ্যাকর্ডিং টু রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং আইএমএফ প্রজেকশনস, ইন্ডিয়াস জিডিপি গ্রোথ ফোরকাস্ট বা রেট ফর ফাইন্যান্সিয়াল ইয়ার 2026 সেটা কত হয়েছে? 5.5 থেকে 6.5 থেকে 7.3, থাকছে 7.5 থেকে 8%, এবং থাকছে অবশ্যই করে থাকছে আমাদের 4.5 থেকে 5.5। কি হতে পারে আনসার? ডেফিনেটলি সকলে কমেন্ট করে আমাকে কমেন্ট সেকশন আনসারটি করবে, এবং সেশনটিকে ভালো লাগলে অবশ্যই করে কিন্তু ক্লাসটিকে লাইক করে ফেলতে একদমই ভুলো না। ক্লাসটিকে লাইক করে ফেলো, অর্থাৎ ক্লাসের অ্যাটেন্ডেন্সটিকে মার্ক করে ফেলো, এবং যারা নতুন চ্যানেলে যুক্ত হয়েছে চ্যানেলটিকে কিন্তু অতি অবশ্যই করে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখতে ভুলো না। সঠিক উত্তর অপশন নাম্বার বি, 6.5 থেকে 7.3%। নেক্সট, 2025 সালে ভারতের যে নামমাত্র জিডিপি সেটা কত হওয়ার সম্ভাবনা রয়েছে? $3.5 থেকে $3.8 ট্রিলিয়ন, $4.12 থেকে $4.19 ট্রিলিয়ন, $5 ট্রিলিয়ন, না $4.8 থেকে 5 ট্রিলিয়ন? কি হতে পারে আনসার? সকলে কমেন্ট সেকশন আনসারটি করবে। রাইট আনসার ইজ অপশন নাম্বার বি, অর্থাৎ হয়ে যাচ্ছে আমাদের 4.12 থেকে 4.19 ট্রিলিয়ন। ঠিক, নেক্সট হচ্ছে আমাদের যে গ্লোবাল ইনফ্লেশন, অর্থাৎ বিশ্বব্যাপী যে মুদ্রাস্ফীতি, সেই বিশ্বব্যাপী মুদ্রাস্ফীতি আমাদের কত শতাংশ নেমে গেছে? আমরা জানি যে ইনফ্লেশন আমাদের দু রকম ভাবে হতে পারে, একটা রিটেল ইনফ্লেশন এবং একটা হয়ে যাচ্ছে আমাদের হোলসেল ইনফ্লেশন। যদি আমরা রিটেলের কথা বলি, সেই রিটেল ইনফ্লেশনকে কিন্তু পরিমাপ করে থাকে আমাদের সিপিআই এর মাধ্যমে। ঠিক আছে, অর্থাৎ কনজিউমার প্রাইস ইন্ডেক্সের মাধ্যমে এটা আমাদের কিন্তু পরিমাপ করা হয়ে থাকে, কনজিউমার প্রাইস ইন্ডেক্সের মাধ্যমে। ঠিক একই রকম ভাবে আমাদের কিন্তু হোলসেল যে ইনফ্লেশন, সেই হোলসেল ইনফ্লেশনকেও পরিমাপ করা যায়, সেখানে আমরা রীতিমতো WPI অর্থাৎ হোলসেল প্রাইস ইন্ডেক্সের মাধ্যমে পরিমাপ করে থাকি। তো বিশ্বব্যাপী মুদ্রাস্ফীতি আমাদের নেমে গেছে ডেফিনেটলি 3.2%-এ, 3.2%। ভারতবর্ষের যে খুচরো মুদ্রাস্ফীতি বা কনজিউমার প্রাইস ইন্ডেক্সে 0.525% নেমে আসে কোন মাসে? সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, না অগস্ট 2025-এ? ডেফিনেটলি আমাদের অক্টোবর 2025-এ। পরবর্তী প্রশ্ন, 2025 সালের শেষের দিকে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া রেপো রেট কত শতাংশ নামিয়েছে? ডেফিনেটলি মনে রাখবে যে 25 বেসিস পয়েন্ট, 25 বেসিস যে পয়েন্টস, সেই 25 বেসিস পয়েন্টসে কিন্তু আমাদের ডিক্রিজ হয়েছে। আগে ছিল 5.50, এখন সেটা কমে হয়েছে কত? 5.25%, অর্থাৎ অপশন নাম্বার ডি কারেক্ট আনসার।
নেক্সট, ভারতবর্ষের বৈদেশিক মুদ্রার যে রিজার্ভ সেটা $700 বিলিয়ন ছাড়াবে মানে কবে? 2025-এর শুরুতে, মানে আমাদের মাঝামাঝি শেষের দিকে, না 2023-এ? 23 তো কোনোদিনই সম্ভব নয়। রাইট আনসার ইজ 2024 শেষের দিকে কিন্তু আমাদের ছাড়িয়ে গেছে, ছাড়ায়। ঠিক আছে, নেক্সট, ইন্ডিয়া সাইন্ড আ কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট উইথ, কার সঙ্গে ভারতবর্ষ সিইপিএ অর্থাৎ কারেন্ট আমাদের কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট স্বাক্ষর করেছে? ইউএই, অস্ট্রেলিয়া, ওমান না সৌদি আরবিয়া? ডেফিনেটলি মনে রাখবে ওমানের সাথে, ওমান, ওমান ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন চলে আসছি। বাই নভেম্বর 2025 ইন্ডিয়াস কিউমুলেটিভ এক্সপোর্টস ইনক্রিজড অ্যাপ্রক্সিমেটলি, 2025-এর যে নভেম্বর পর্যন্ত ভারতবর্ষের যে মোট রপ্তানি বা আমাদের এক্সপোর্ট সেটা কত শতাংশে বৃদ্ধি পেয়েছে? 8%, 10.5%, 12% না 15.52%? ডেফিনেটলি অপশন নাম্বার ডি কারেক্ট আনসার, 15.52%। 2025 সালে ভারতের কত শতাংশ এমএসএমই ডিজিটাল পেমেন্ট গ্রহণ করেছে? 70%, 75%, 85% না 90%? অ্যাপ্রক্সিমেটলি হোয়াট পার্সেন্টেজ অফ এমএসএমই ইন ইন্ডিয়া accept digital payments in 2020-25? 70%, 75%, 85% না থাকছে 90%? ডেফিনেটলি 90%, অপশন নাম্বার ডি সঠিক উত্তর। 61.95 লক্ষ জরিমানা কোন ব্যাংকের ওপর আরোপ করেছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া? আইসিআইসিআই ব্যাংক, অ্যাক্সিস ব্যাংক, কোটাক মাহিন্দ্রা ব্যাংক না এইচডিএফসি ব্যাংক? রীতিমতো সেভিংস ডিপোজিটস অ্যাকাউন্টের বিভিন্ন রুলস রেগুলেশনকে লঙ্ঘন করার জন্য, ভায়োলেট করার জন্য কোটাক মাহিন্দ্রা ব্যাংকের ওপর কিন্তু জরিমানা চাপানো হয়েছে 61.95 লক্ষ টাকা। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া চাপিয়েছে সেটি। তো আশা করি বুঝতে পেরেছো যে কেমন ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষা আসতে পারে মেনলি গ্রুপ সিডির পরীক্ষাতে। এটাই হচ্ছে তোমাদের কারেন্ট ইকোনমিক অ্যাফেয়ার্স। তো যারা যারা তোমরা যোদ্ধা ব্যাচে অর্থাৎ যারা এসএসসি জিডি কে টার্গেট করছো, যারা যোদ্ধা ব্যাচে এখনো পর্যন্ত এনরোল করনি, অবশ্যই করে কিন্তু এনরোল করে ফেলতে পারো আমাদের অ্যাপ্লিকেশন থেকে, এবং এই অনুযায়ী তোমাদের বা এই রুটিন অনুযায়ী তোমাদের কিন্তু প্রত্যেকটা ক্লাসেস চলছে। ঠিক আছে, গতকালও চলেছে, আজকেও রয়েছে। ঠিক একই রকম ভাবে যারা তোমরা আরআরবি, এনটিপিসি এবং গ্রুপ ডি কে পাখির চোখ করছো, যারা আরআরবি, এনটিপিসি এবং গ্রুপ ডি কে পাখির চোখ করছো, তোমাদের জন্য কিন্তু রয়েছে দিশারি, অর্থাৎ তোমাদের সাফল্যের দিশারি কিন্তু আমরা হতে পারি, অর্থাৎ বিএসএসসিআই কম্পিটিটিভ টিম হতে পারে। তো তোমাদের জন্য একদম এই ডে এবং টাইম অনুযায়ী প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু ক্লাস এখানে অ্যারেঞ্জ করা হয়েছে, এবং সেই ক্লাসগুলো কিন্তু অবশ্যই করে ফলো করতে থাকো তোমাদের আপকামিং এক্সামিনেশনের জন্য। আর নবজাগরণ ব্যস্ত রয়েছেই, যারা যারা তোমরা চাইছো ডেফিনেটলি যুক্ত হয়ে যেতে পারো আমাদের এই নবজাগরণ আমাদের পেইড ব্যাচে গ্রুপ সিডির 8240968588 এই নাম্বারে ডেফিনেটলি কল করে অথবা হোয়াটসঅ্যাপ করে। ঠিক আছে, আর যদি কোনো ইস্যু থাকে তাহলে আমাকে এই নাম্বারে ডেফিনেটলি হোয়াটসঅ্যাপে কানেক্ট করে ফেলো, আমি তোমাদের গাইড করে দেবো। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক করে ফেলো, শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে। সো থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সকলে ভালো থেকো, হ্যাভ আ নাইস ডে।